আজকে আমরা পড়বো ক্লাস 8 এর দেখো রাসায়নিক বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়া অধ্যায় তোমরা খুব সোজা একটা বলছি, ভালোভাবে শোনো এবং প্রত্যেকটা আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। ডেসক্রিপশনে লিংক আছে, সেখান থেকে সব তোমরা প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবা। তাহলে এবার দেখো রাসায়নিক বিক্রিয়া কি হয় বা কাকে বলে, সেখান থেকে আমরা শুরু করছি। তাহলে দেখো আমরা ক্লাস 7-এ পড়েছিলাম যে যখন এক ধরনের পদার্থ, যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড বা কোনো কিছু আছে, বা ধরো একটা যে কোনো জিনিস আছে, তাহলে যেমন কার্বন ডাইঅক্সাইড ঢাকা কি থেকে তৈরি হয়, কার্বন এবং অক্সিজেন। তাহলে যখন এক ধরনের পদার্থ কোনো একটা নতুন কোনো পদার্থ থেকে তৈরি হয়, অথবা একটা পদার্থ যখন ভেঙে নতুন কিছু পদার্থ তৈরি হয়, তাহলে এই ধরনের ঘটনা সেটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে? তাহলে একটা কোনো পদার্থ যখন ভেঙে নতুন কিছু তৈরি হয়, অথবা একটা পদার্থ যুক্ত হয়ে নতুন কিছু তৈরি হয়, তাহলে সেই যে ঘটনা সেগুলোকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। এবার রাসায়নিক বিক্রিয়া সেটা কি হয় সেগুলো তোমাদের বইয়ে নাই, তোমাদের আসে এখানে যে রাসায়নিক বিক্রিয়া কি কি বিষয়ের উপর নির্ভর করে। তো সেটা আমি বলছি, তারপর আমি সব অনেকগুলো লিখিয়ে দিব সবকিছু। তাহলে দেখো রাসায়নিক বিক্রিয়া প্রথমে একটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হবে দেখো তাপের উপরে বা আলোক শক্তির উপর নির্ভর করে। তোমাদের প্রথম পয়েন্ট দেখো বইয়ের মধ্যে এটা আছে যে বললাম রাসায়নিক বিক্রিয়া তার তাপের উপরে নির্ভর করে। কিভাবে নির্ভর করে? দেখো যখন কোনো জিনিসকে উষ্ণতা বৃদ্ধি করা হয় বা তার তাপ বেশি করা হয়, তখন সেটার মধ্যে তাদের যে রাসায়নিক বিক্রিয়ার যে অনুপরমাণুগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তাদের গতিশক্তি বৃদ্ধি পায়। তার জন্য সেই যে বিক্রিয়ার মানটা সেটা তাড়াতাড়ি হয়, মানে ফাস্ট হয়। ঠিক আছে? যেমন দেখো এটা আছে CaCO3, এটা যখন ভেঙে যায় তখন কি হয়, CaO ক্যালসিয়াম অক্সাইড প্লাস CO2 কার্বন ডাই অক্সাইড। তাহলে এই যে বিক্রিয়াটা হলো সেটা তাপের প্রভাবে হয়। আশা করছি জানো তোমরা। দেখো এখানে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। তাহলে এই যে তাপমাত্রা বা তাপের কারণে যখন বিক্রিয়াটা ঘটে, তাহলে সেটার কারণে বলছি যে রাসায়নিক বিক্রিয়াটা তাপের উপরে নির্ভর করে। ঠিক আছে? তোমরা এটা প্রথম পয়েন্ট লিখবা যে রাসায়নিক বিক্রিয়াটা। আচ্ছা, এবার আমি লিখিয়ে দিচ্ছি রাসায়নিক বিক্রিয়া, তারপর আমি পরপর আমি আরো বলবো। তাহলে প্রথমে যদি বলা যায় রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, তাহলে লিখো যে প্রক্রিয়ায় এক প্রকার পদার্থ থেকে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। ঠিক আছে? তাহলে রাসায়নিক বিক্রিয়াটা বোঝা গেল। বললাম যখন কোনো একটা জিনিস থেকে নতুন কিছু উৎপন্ন হবে। এবার রাসায়নিক বিক্রিয়া কি কি বিষয়ের উপর নির্ভর করে, প্রথমটা বললাম দেখো তাপের উপরে নির্ভর করে। যেমন বললাম একটা বিক্রিয়া যেমন সেটা যখন তাপের প্রভাবে দেওয়া হয় তখন সেটা তার উষ্ণতাটা বৃদ্ধি পায়, তার ফলে সেটার মধ্যে গতিশক্তি বাড়ে, দিয়ে বিক্রিয়াটা তাড়াতাড়ি হয়। এগুলো তোমরা ভালোভাবে বুঝে নাও। হ্যাঁ, বোঝাটা মেন, তোমরা এটা বুঝে নাও, তারপর বাকি সব ধীরে ধীরে হয়ে যাবে। ঠিক আছে? 2 নম্বর দেখো নির্ভর করে আলোর উপরে নির্ভর করে। তাহলে বললাম রাসায়নিক বিক্রিয়াটা দেখো আলোর উপরে নির্ভর করে। কিভাবে? দেখো যেমন কোনো একটা যখন খাবার, দেখো গাছের খাবার তৈরিতে জানো তোমরা উদ্ভিদ কি সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাবার তৈরি করে। তাহলে সেখানে জানো আশা করছি সেখানে আলোর প্রয়োজন হয়। যদি আলো না থাকে তাহলে সেটাতে রাসায়নিক বিক্রিয়াটা হবে না। তাহলে এক্ষেত্রে কি আলোর কারণে সেই রাসায়নিক বিক্রিয়াটা ঘটলো? তাহলে বলছি রাসায়নিক বিক্রিয়াটা আলোর উপরেও নির্ভর করে, তার জন্য বলা হলো যে রাসায়নিক বিক্রিয়া আলোর দ্বারা ঘটে। ঠিক আছে? তাহলে 2 নম্বর পয়েন্ট, রাসায়নিক বিক্রিয়াটা আলোর মাধ্যমে ঘটে। একটা উদাহরণ বললাম, সালোক সংশ্লেষের যে বিক্রিয়াটা হয় সেই বিক্রিয়াটার মধ্যে আলোর সাহায্যে বিক্রিয়াটা ঘটে, তার জন্য সেটাকে বলা হয় কি বললাম, দেখো আলো রাসায়নিক বিক্রিয়াতে নির্ভর করে। ঠিক আছে? নেক্সট দেখো আরো আছে, সেটা নির্ভর করে যেমন চাপের, দেখো এগুলো পরপর তোমাদের বইয়ে লেখা আছে। তাহলে যে চাপের উপরেও আমি বলছি রাসায়নিক বিক্রিয়াটা নির্ভর করে। কিভাবে স্যার? দেখো কিছু কিছু বারুদ, ছোট ছোট বারুদের মতো যে বোমগুলো পাওয়া যায়, বোমা যেগুলো বলা হয়, তাহলে সেগুলোকে যখন প্রচুর চাপ দেওয়া হয়, সেগুলোকে যখন প্রেস করা হয়, অনেক বেশি চাপ দেওয়া হয়, তখন সেগুলোর মধ্যে ব্লাস্ট হয়। আশা করছি জানো। তাহলে সেই যে ব্লাস্টটা হয় কেন হয়? চাপের কারণে হয়। তাহলে কোনো একটা বিক্রিয়া যদি রাসায়নিক বিক্রিয়া যদি চাপের প্রভাবে সৃষ্টি হয়, তাহলে সেটা বললাম চাপের উপরে রাসায়নিক বিক্রিয়াটা
সেটা নির্ভর করবে। বোঝা গেল? মানে চাপের কারণে যখন রাসায়নিক বিক্রিয়াটা হবে তাহলে সেটাই তো বলছি যে চাপের উপরে রাসায়নিক বিক্রিয়াটা নির্ভর করে। তাহলে চাপের কারণেও রাসায়নিক বিক্রিয়া হয়। এবার এগুলো কেন প্রয়োজন হয়? দেখো একটা রাসায়নিক বিক্রিয়া ঘটতে আমরা জানি শক্তির প্রয়োজন হয়। তাহলে সেই শক্তিটা এগুলো থেকে আসতে পারে। কি কি বললাম দেখো? তাপ শক্তি থেকে আসতে পারে, তারপর আলোক শক্তিতে আসতে পারে, তারপরে চাপের কারণে সেই শক্তি আসে। তোমরা জানো তো যে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটার জন্য শক্তির প্রয়োজন হয়। তো সেই শক্তিগুলো এইভাবে সেখান থেকে চলে আসে। ঠিক আছে, এবার আরো হতে পারে তোমাদের 4 নম্বর তোমাদের বইয়ে দেখো আছে আই থিঙ্ক দ্রাবক। দ্রাবকের উপরেও নির্ভর করে। দ্রাবকের মানে কি স্যার? যেমন ধরো এটা কোনো একটা বললাম কোনো কিছু আসে, তাহলে এবার ধরো এটার মধ্যে আমরা জল যুক্ত করলাম। তাহলে একটা কোনো রাসায়নিক বিক্রিয়া, যেমন ধরো চুন, পোড়া চুন বা চুন, সেটার মধ্যে যখন জল দেওয়া হয় তোমরা জানো আশা করছি, সেটা দেখো গরম হয়ে যায় অনেক বেশি। কেন গরম হয়? কারণ সেটার মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয়। তাহলে রাসায়নিক বিক্রিয়াটা কেন হলো? জলের কারণে। এবার জলটা একটা কি দ্রাবক, তাহলে আমি বলছি রাসায়নিক বিক্রিয়াটা দ্রাবকের প্রভাবেও ঘটতে পারে। তাহলে দ্রাবকটার কারণে শক্তিটা অর্জন হতে পারে, দিয়ে শক্তির মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া ঘটতে পারে। তাহলে এই যে দ্রাবকটা আছে সেটা একটা রাসায়নিক বিক্রিয়া প্রভাবক। এগুলোকে বলা হয় রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক, মানে রাসায়নিক বিক্রিয়াকে যেসব বস্তু প্রভাব করতে পারে, তাহলে সেটা আলো হতে পারে, চাপ হতে পারে, দ্রাবক হতে পারে। ঠিক আছে, তাহলে এগুলোর কারণে রাসায়নিক বিক্রিয়াটা সংগঠন হয়। লাস্ট একটা বলছি তোমাদের, এটা দেখো 2 নম্বর পেজে আছে। তো লাস্ট যেটা আছে সেটা দেখো তড়িৎ। তড়িতের উপরে নির্ভর করে। স্যার তড়িতের উপর কিভাবে নির্ভর করে? দেখো যখন এটার মধ্যে আমি দেখাচ্ছি, ধরো এটার মধ্যে জল আছে, জল, তাহলে এটার মধ্যে দেখো দুটো এইভাবে তার যুক্ত করা হয়, একটা হবে প্লাস তোমরা জানো, আর একটা হবে মাইনাস। তাহলে এই প্লাস আর মাইনাসের কারণে যখন এটার সাহায্যে ব্যাটারি যুক্ত করা হবে, তাহলে ব্যাটারি যুক্ত করার কারণে দেখো যে জল আছে H2O সেটা ভেঙে যাবে। কিসে ভাঙবে? H প্লাস আর OH মাইনাস। তাহলে এখানে যে বিক্রিয়াটা ঘটলো, মানে জলটা যে ভেঙেই চলে গেল, তাহলে এই যে বিক্রিয়াটা ঘটলো কিসের প্রভাবে ঘটলো? তড়িতের প্রভাবে ঘটলো। তাহলে যেটা বলছি প্রথম থেকে যে রাসায়নিক বিক্রিয়া ঘটার জন্য শক্তির প্রয়োজন হয়, সেই শক্তিগুলো এখানে দেখো তড়িৎ থেকেও আসতে পারে। তড়িৎ তোমরা জানো এক প্রকারের শক্তি, তাহলে সেই শক্তিটা রূপান্তর হয়ে যেতে পারে রাসায়নিক শক্তিতে, দিয়ে রাসায়নিক বিক্রিয়াটা ঘটতে পারে। তাহলে এখানে দেখো আমি বললাম রাসায়নিক বিক্রিয়া শক্তির মাধ্যমে হয়, সেগুলো অনেক প্রকার জিনিস থেকে বস্তু থেকে শক্তিটা গ্রহণ করতে পারে। যেমন বললাম তাপ, চাপ, আলো, তড়িৎ, এগুলো থেকে, দ্রাবক, এগুলো থেকে শক্তিটা গ্রহণ হয়, দিয়ে শক্তির প্রভাবে রাসায়নিক বিক্রিয়াটা হয়। ঠিক আছে, এবার তোমরা ভিডিওটি আমাদের লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। নেক্সট টপিক আমরা যেটা পড়বো তোমাদের বইয়ে দেখা আছে যে অনুঘটক। অনুঘটক মানে একটা বিক্রিয়া বা কোনো কিছু কি বিষয়ের উপর নির্ভর করে সেগুলো আমি বলছি। ঠিক আছে, দেখো তাহলে দেখো যদি অনুঘটক মানে বলা যায়, তাহলে একটা কোনো রাসায়নিক বিক্রিয়া যদি সংগঠন হয় তাহলে সেটার যখন বেগটা আমরা দেখব সেটা খুবই স্লো হতে পারে। যেমন ধরো যখন জল, হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কি জল তৈরি হয়, তাহলে এই যে জলটা তৈরি হয় সেটার বিক্রিয়া যেটা হয় খুবই স্লো হয়, মানে সেটা খুবই ধীরে ধীরে হয়। তাহলে তার জন্য সেই বিক্রিয়ার বেগটাকে মানে তাড়াতাড়ি বা বিক্রিয়ার বেগটা বৃদ্ধি করার জন্য যেগুলো ব্যবহার করা হয় সেটাকে বলা হয় দেখো অনুঘটক। ঠিক আছে, এবার তোমরা এটা হেডিং দাও যে অনুঘটক। আচ্ছা, তাহলে অনুঘটক মানে কি বললাম? যে সকল পদার্থের কারণে কোনো রাসায়নিক বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায়, মানে যে বেগটা আছে খুবই তাড়াতাড়ি হবে বা ফাস্ট হবে, তাহলে সেই যে পদার্থগুলো হবে সেটাকে বলা হবে অনুঘটক। এবার অনুঘটকের ক্ষেত্রে কয়েকটা বিষয় মনে রাখবা, যে এক্ষেত্রে যে অনুঘটকগুলো আছে সেগুলো বিক্রিয়ার বেগ বৃদ্ধি করে কিন্তু বিক্রিয়াতে অংশগ্রহণ করে না। বোঝা গেল? মানে যে বিক্রিয়া আছে সেটাতে বেগটা বৃদ্ধি করবে কিন্তু বিক্রিয়ার মধ্যে কোনো অংশগ্রহণ থাকবে না, মানে তার কোনো ভূমিকা থাকবে না। ঠিক আছে, জাস্ট বেগ বৃদ্ধি করবে। ঠিক আছে, তাহলে অনুঘটক কাকে বলে সেটা লিখো। লিখো যে সকল পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বৃদ্ধি করে, তাদের অনুঘটক বলে। এবার বলছি যে অনুঘটক কি কি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে দেখো প্রথমে যেটা হয়, দেখো অনুঘটক যখন একটা রাসায়নিক বিক্রিয়া হয় তখন সেটার মধ্যে বিক্রিয়ার প্রথমে এবং বিক্রিয়ার শেষে অপরিবর্তিত অবস্থায় থাকে। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক অপরিবর্তিত অবস্থায় থাকে। ঠিক আছে, এটা প্রথম পয়েন্ট। লিখো রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক অপরিবর্তিত থাকে।
ঠিক আছে, এটা প্রথম। তারপর দেখো যে অনুঘটক আছে সেটা কোনো একটা বিক্রিয়া ধরো আছে, তাহলে সেই বিক্রিয়াটার শুরু বা সেই বিক্রিয়াটা শেষ করে না, মানে সেটা কি করে, বিক্রিয়ার বেগটা বৃদ্ধি করে, কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া শুরু বা শেষ সেটা করে না। ঠিক আছে, তাহলে বলছি অনুঘটক বিক্রিয়ার শেষ বা শুরু করে না, অনুঘটকের কারণে জাস্ট বিক্রিয়ার বেগটা বৃদ্ধি হয়। তাহলে 2 নম্বর পয়েন্ট লিখো, অনুঘটক বিক্রিয়ার শেষ বা শুরু করে না। ঠিক আছে এটা। তারপর আর কি পয়েন্ট আছে দেখো, এই যে অনুঘটকগুলো আছে সেগুলো যে কোনো একটা অনুঘটক সকল বিক্রিয়াতে ক্রিয়াশীল হবে না, মানে একটা যে অনুঘটক আছে সেটা শুধুমাত্র একটা বিক্রিয়াতেই ক্রিয়াশীল হবে। তাহলে একটা কোনো রাসায়নিক বিক্রিয়ার মধ্যে সকল অনুঘটক, মানে একটা অনুঘটকে সকল বিক্রিয়ার বেগ বৃদ্ধি হওয়া সম্ভব নয়, মানে আলাদা আলাদা বিক্রিয়া, আলাদা আলাদা অনুঘটকের ক্ষেত্রে আলাদা আলাদা বিক্রিয়া হবে। ঠিক আছে, তাহলে এটা তোমরা লিখো যে কোনো অনুঘটকে, কোনো অনুঘটকের সাহায্যে সকল বিক্রিয়ার বেগ বৃদ্ধি সম্ভব নয়, সকল বিক্রিয়ার বেগ বৃদ্ধি সম্ভব নয়। তাহলে বললাম দেখো যে কোনো একটা অনুঘটক সেটা সকল যে প্রত্যেকটা বিক্রিয়ার বেগ বৃদ্ধি করতে পারে না। ঠিক আছে, এবার দেখো নেক্সট আমি দেখাচ্ছি একটা বিক্রিয়ার মধ্যে যে অনুঘটকটা মানে কি হয় বা কিভাবে হয়, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তোমাদের আমি দেখাচ্ছি। 1 সেকেন্ড তোমরা দাঁড়াও। ঠিক আছে, লিখো এবার তোমরা দেখো, যেমন এখানে যে H2O2 তোমাদের বইয়েও আছে, দেখো এটা যখন বিক্রিয়া হয় তাহলে দেখো H2O জল, তার সঙ্গে অক্সিজেন তৈরি হয়। এবার এই যে বিক্রিয়া হয় সেটা খুবই স্লো হয়, মানে খুব ধীরে ধীরে বিক্রিয়াটা সংগঠন হয়। তাহলে তার জন্য এখানে একটা অনুঘটক MnO2 ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, কি বললাম, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, তাহলে এটা যখন দেওয়া হয় তাহলে এটার প্রভাবে সেই যে বিক্রিয়া যেটা আছে সেটার খুব ফাস্ট হয়ে যায়, মানে বিক্রিয়াটা খুবই তাড়াতাড়ি হয়। যেমন যেমন ধরো বিক্রিয়াটা ঘটতে ধরো 1 ঘন্টা প্রয়োজন হয়, তাহলে সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, ধরো 5 মিনিটে হয়ে গেল। তাহলে সেই যে বিক্রিয়াটা বললাম বেগ বৃদ্ধি করার জন্য MnO2 প্রয়োজন হয়, একটা অনুঘটকের সাহায্যে আমরা উদাহরণ দিয়ে বললাম। ঠিক আছে, তাহলে এবার অনুঘটকের সম্পর্কে যেগুলো বললাম তোমরা ভালোভাবে নোট। এবার তারপরে আছে দেখো জৈব অনুঘটক। তো তার আগে দু একটা কথা দেখো, প্রথমে আমরা জানবো যে অনুঘটকটা যখন হয় তখন সেটা যখন মানে ধরো কোনো একটা জিনিস আছে বিক্রিয়া, তাহলে সেই বিক্রিয়ার মধ্যে যখন অনুঘটকগুলো দেওয়া হয় সেগুলো গুঁড়ো আকারে দেওয়া হয়, মানে সেগুলো ছোট ছোট করে ভেঙে দেওয়া হয়। তাহলে কেন সেগুলো ছোট ছোট করে ভেঙে দেওয়া হয় অনুঘটক বা কিছু, যেমন ধরো ছোট কোনো একটা চিনি আছে, তাহলে সেটাকে আরও ছোট ছোট করে ভেঙে কেন দেওয়া হয় সেটা বলছি অনুঘটকের ক্ষেত্রে। কারণ দেখো যখন এটা ধরো একটা কোনো জিনিস আছে, এবার এটা ধরো এভাবে আমরা অনেক বড় আছে, এবার এটাকে যদি ছোট ছোট করে এভাবে ভেঙে দেওয়া হয় তাহলে সেটার মধ্যে দেখো এটা পুরোটা এরিয়াতে তোমরা জানো পুরো ক্ষেত্রফলটাতে এটা অনেক বেশি, তার জন্য এখানে সব জায়গায় বিক্রিয়াটা হতে পারবে, কিন্তু এটার ক্ষেত্রে শুধুমাত্র এই উপরিতলে বিক্রিয়াটা হবে আর পুরোটাই হবে না। তো তার জন্য কোনটাতে তাড়াতাড়ি হবে, যেটাতে ছোট ছোট টুকরো করে দেওয়া হবে সেটাতে বিক্রিয়াটা তাড়াতাড়ি হবে। তাহলে দেখো অনুঘটক যখন দেওয়া হয় তখন গুঁড়ো কেন করা হয়, কারণ অনুঘটকের গুঁড়ো করলে সেটার ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ক্ষেত্রফল বৃদ্ধি পাওয়ার কারণে সেটার মধ্যে রাসায়নিক বিক্রিয়া পুরোটাই অংশগ্রহণ করে, তার জন্য সেটার মধ্যে বেগের যে পরিমাণ আছে সেটা অনেক বেশি বৃদ্ধি হতে পারে। তাহলে তার জন্য বললাম অনুঘটকটা ব্যবহার করা হয়। তাহলে বোঝা গেল একটা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে যে বেগ আছে সেটা বৃদ্ধি যখন হবে ক্ষেত্রফলটা যত বেশি হবে, তাহলে ক্ষেত্রফল এবং যে রাসায়নিক বিক্রিয়ার হার সেটা সমানুপাতিক অনুঘটকের ক্ষেত্রে, তার জন্য অনুঘটকের যত ক্ষেত্রফলটা বাড়বে তত তাদের মধ্যে বিক্রিয়ার মানটাও তাড়াতাড়ি হবে, তার জন্য অনুঘটকটাকে রাসায়নিক বিক্রিয়াতে গুঁড়ো করে দেওয়া হয়। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখো। নেক্সট এবার দেখো আমি যেটা বলছি জৈব অনুঘটক তোমাদের বইয়ে আছে, ভালোভাবে দেখো। আচ্ছা, তাহলে জৈব অনুঘটক মানে কি, দেখো এমনি যে অনুঘটক বললাম যেটার কাজ কি ছিল, রাসায়নিক বিক্রিয়ার বেগ বৃদ্ধি করা। তাহলে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার বেগ যখন একটা উদ্ভিদ বা প্রাণী দেহের মধ্যে হয়, ঠিক আছে, তাহলে উদ্ভিদ বা প্রাণী দেহের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বেগ বৃদ্ধি করার যে অনুঘটক সেটাকে বলা হবে জৈব অনুঘটক। বোঝা গেল, মানে একটা ধরো অনুঘটক আছে সেটা যখন উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন বিক্রিয়া নিয়ন্ত্রণ করবে বা বিক্রিয়ার বেগ বৃদ্ধি করবে সেটাকে বলা হবে জৈব অনুঘটক। তাহলে জৈব অনুঘটক কাকে বলে, যে অনুঘটক কোনো রাসায়নিক কোনো জীব বা উদ্ভিদের দেহের বিভিন্ন বিক্রিয়া নিয়ন্ত্রণ করে সেটাকে বলা হয় জৈব অনুঘটক। ঠিক আছে, তোমরা লিখো যে সকল অনুঘটক কোনো উদ্ভিদ বা প্রাণীদেহের বিভিন্ন বিক্রিয়া
বিভিন্ন বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, বিভিন্ন বিক্রিয়া নিয়ন্ত্রণ করে তাকে জৈব অনুঘটক বলে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল জৈব অনুঘটক। এবার জৈব অনুঘটক দেখো জানবো যে কিসের মধ্যে পাওয়া যায়। যেমন তোমরা আশা করছি জানো, দেখো আলু, হ্যাঁ আলুর মধ্যে একটা জৈব অনুঘটক পাওয়া যায়। তাহলে আলুর মধ্যে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় ক্যাটালেজ। ঠিক আছে, তাহলে দেখো এই আলুর মধ্যে কি বললাম, ক্যাটালেজ অনুঘটক পাওয়া যায়। তোমরা একটা অনুঘটক মনে রাখবা। এবার যদি পরীক্ষায় আসে যে ক্যাটালেজটা কি, তাহলে ওটা একটা জৈব অনুঘটক। ঠিক আছে, তাহলে আলুর ক্যাটালেজ সেটা একটা বলছি জৈব অনুঘটক। নেক্সট দেখো আর একটা থাকে তরমুজ। তরমুজের মধ্যে দেখো একটা থাকে, সেটাকে বলা হয় ইউরিয়েজ। ঠিক আছে, তাহলে এটা যে আছে ইউরিয়েজ, তাহলে সেটাও একটা কি জৈব অনুঘটক। তাহলে বললাম দুটো জৈব অনুঘটকের নাম তোমরা ভালোভাবে মনে রাখবা, যেটা রাসায়নিক বিক্রিয়ার নিয়ন্ত্রণ করে। আলুর ক্ষেত্রে সেটা হয় ক্যাটালেজ, আর তরমুজের ক্ষেত্রে সেটা হয় ইউরিয়েজ। তাহলে বললাম দুটো জৈব অনুঘটক, সেগুলো তোমরা মনে রাখো এগুলো। আজকের লাস্ট টপিক দেখো আছে তাপমোচী এবং তাপগ্রাহী বিক্রিয়া। তো সেটা বলছি তাপমোচী এবং তাপগ্রাহী। প্রথমে যে তাপমোচী আছে বা পরিবর্তন বা বিক্রিয়া একই কথা, হ্যাঁ তো সেটা আমি বলছি। দেখো তাপমোচী মানে কি, দেখো যখন একটা কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে বা রাসায়নিক পরিবর্তন ঘটে, তাহলে সেটার মধ্যে যদি পরিবেশে তাপ উৎপন্ন হয়, তাহলে যখন তাপ উৎপন্ন হবে বা তাপমোচন হবে, তাহলে সেটাকে বলা হবে তাপমোচী বিক্রিয়া। যেমন ধরো যখন চুনের সঙ্গে যখন আমি দেখাচ্ছি, দেখো এটা CaO প্লাস CO2 প্লাস H2O, এটার মধ্যে কি হয় CaOH2। ঠিক আছে, তাহলে দেখো এই যে বিক্রিয়াটা হলো, সেটা যখন হয় তখন পরিবেশে তাপ উৎপন্ন হয়। তাহলে এখানে লিখে দেবো আমরা এখানে যে প্লাস তাপ। তাহলে যখন এইভাবে তাপ উৎপন্ন হবে, তাহলে সেই যে বিক্রিয়া সেটাকে বলা হবে তাপমোচী বিক্রিয়া। তাহলে কোনো রাসায়নিক পরিবর্তনে বা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে যখন সেটা হবে যে পরিবেশে তাপ উৎপন্ন হবে, বুঝতে পারছো, মানে তাপটা কি উৎপন্ন হবে, গরম হবে, তাহলে সেটাকে বলা হবে তাপমোচী পরিবর্তন বা তাপমোচী বিক্রিয়া। তোমরা লিখে নাও, যে রাসায়নিক বিক্রিয়ায় লিখো তাপ উৎপন্ন হয়, তাকে তাপমোচী বিক্রিয়া বলে। বোঝা গেল? তাহলে যখন তাপটা উৎপন্ন হবে পরিবেশে, আরও বিক্রিয়া আছে তোমরা দেখতে পারো, সেগুলোতে যখন উৎপন্ন হবে তাপটা, তাহলে সেটা তাপমোচী পরিবর্তন হবে। ঠিক আছে, এবার এটার উল্টো, যখন দেখো তাপটা উৎপন্ন হবে না, যেটা তখন তাপটা পরিবেশে শোষণ ঘটবে। তাহলে দেখো যখন পরিবেশে তাপ শোষণ ঘটবে, তাপ উৎপন্ন হবে না, তাহলে সেটাকে এর উল্টো কি বলা হবে, তাপগ্রাহী বিক্রিয়া। ঠিক আছে, তাহলে তাপগ্রাহী বিক্রিয়া কি হবে, যখন বললাম তাপটা উৎপন্ন হবে না, শোষণ হবে, মানে সেই বিক্রিয়াটা ঘটানোর জন্য তাপ দিতে হবে, মানে তাপটা উৎপন্ন হবে না, সেটাতে তাপ যখন দিতে হবে, সেই যে পরিবর্তন সেটাকে বলা হবে তাপগ্রাহী বিক্রিয়া। তাহলে দেখো আমি একটা উদাহরণ দিয়ে বলছি তাপগ্রাহী বিক্রিয়া। যেমন আমি আগে বিক্রিয়াটা লিখছি, তোমরা আগে সংজ্ঞাটা লিখতে পারো। দেখো CaCO3 এটা যখন হয়, তখন প্রথমে বলেছিলাম এটাতে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হয়, দিয়ে এটা কি হয় CaO প্লাস CO2। তাহলে এটার মধ্যে দেখো 1000 ডিগ্রি সেলসিয়াস যে তাপটা দিতে হলো, তার মানে এটা পরিবেশের মধ্যে তাপটা দিতে হলো, মানে পরিবেশের শোষণ ঘটলো। তাহলে তাপ যখন এইভাবে কোনো রাসায়নিক বিক্রিয়ার মধ্যে শোষণ ঘটে, তাহলে সেই যেটা হবে সেটাকে বলা হবে তাপগ্রাহী বিক্রিয়া। তাহলে লিখো, যে রাসায়নিক বিক্রিয়ায় পরিবেশ থেকে তাপ শোষিত হয় তাকে তাপগ্রাহী বিক্রিয়া বলে। ঠিক আছে, তাহলে তাপগ্রাহী পরিবর্তন বা তাপগ্রাহী বিক্রিয়া বোঝা গেল। যখন তাপটা পরিবেশ থেকে শোষণ হবে, তখন সেটাকে বলা হবে তাপগ্রাহী বিক্রিয়া। এবার একটা এখানে উদাহরণ দেখো, যখন
কোনো কিছু লোহা বা কোনো কিছু আয়রন ধরো আছে, তো সেটা যখন ঝাল করা হয় বা ঝালাই করা হয় বা একসঙ্গে যখন জোড়া লাগানো হয়, তখন দেখবা একটা বিশেষ ধরনের চশমা ব্যবহার করা হয়। কেন? কারণ যখন সেটা ঝালাই করা হয় সেটা অ্যাসিটিলিন গ্যাসের বিক্রিয়া হয়। এবার যে অ্যাসিটিলিন গ্যাস আছে সেটার মধ্যে তাপমোচী বিক্রিয়া হয়। তাহলে কি বললাম, সেটার মধ্যে তাপমোচী বিক্রিয়া হওয়ার কারণে সেটাতে প্রচুর বেশি তাপ উৎপন্ন হয়। এবার সেই তাপের কারণে দেখো বিভিন্ন ক্ষতিকারক রশ্মি, সেখানে আলোক রশ্মি উৎপন্ন হয়। এবার সেই যে ক্ষতিকারক আলোক রশ্মি সেগুলো যদি ডাইরেক্টলি আমাদের চোখে আসে সেটা অনেক ক্ষতি হতে পারে। তার জন্য একটা বিশেষ ধরনের চশমা ব্যবহার করা হয়। তাহলে বোঝা গেল, যারা বললাম কোনো ওয়েল্ডিংয়ের কাজ করে, তাহলে যারা ওয়েল্ডিং করে তাদের ক্ষেত্রে বিশেষ ধরনের চশমা পরা হয়, কারণ সেটার মধ্যে তাপমোচী বিক্রিয়া ঘটার কারণে অ্যাসিটিলিনের সেটাতে খুব বেশি রশ্মি উৎপন্ন হয়, সেগুলো চোখের পক্ষে ক্ষতিকারক হওয়ার জন্য সেখানে কি বললাম দেখো চশমা ব্যবহার করা হয়। তাহলে এই যে এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখো। এই প্রশ্নটার উত্তর তোমরা কমেন্টে বলো যে তরমুজের মধ্যে কোন অনুঘটক থাকে। অবশ্যই তোমরা কমেন্টে বলো। আমরা চ্যাপ্টারটা দেখো প্রথম পার্ট হয়ে গেল, তোমরা ডিসক্রিপশনে তারপরে পার্ট দেখে নাও। সব ভিডিও পরপর আসতে থাকবে, তোমরা দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি লাইক করো। এটা কমেন্টের মধ্যে বলো যে তরমুজের মধ্যে কোন অনুঘটক থাকে।